কার্লো আনচেলত্তির অগ্নি পরীক্ষা শুরু হলো এবং সেটা দারুণভাবে পাশ করলেন তিনি। যদিও আমি ম্যাচটা দেখতে পারি নাই, কিন্তু ভিনি একটা গোল করছে। ভিনি আনচেলত্তির চলমান শিষ্য, রিয়াল মাদ্রিদেও শিষ্য ছিলেন, এখানেও শিষ্য। সেই হিসাবে আনচেলত্তির শুরুটা দারুণ হয়েছে প্যারাগুয়েরে হারায়। আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে আজকে কথা বলবো। আর্জেন্টিনার খেলা দেখলাম এবং মূলত কথা বলবো দুপাশের দুজনকে নিয়ে, থিয়াগো আলমাদা আর লুইস ডিয়াজ। তবে একটু বেশি বলতে চাই যে আর্জেন্টিনার খেলা কিছু একটা মিসিং দেখলেন। দেখেন, এত সুন্দর ফুটবল খেললো দুই পাশে আলমাদা এবং মেসি। এই বয়সেও মেসি রেগুলার 8-এর উপরে স্কোর করতেছে, কি অসাধারণ ফুটবল খেললো। তারপরেও কোথায় যেন অর্কেস্ট্রার সুর বারবার কেটে গেল। কেন এই সুরটা কেটে গেল, এই জিনিসটা আজকে একটু বেশি করে বলবো। তো আসেন আজকে একটু ম্যাচটা নিয়ে গল্প করি। একেবারে টেকনিক্যাল বিশ্লেষণের কিচ্ছু না, স্রেফ একটু গল্প করি ম্যাচটা নিয়ে। শুরুতে একটা অভিযোগের কথা বলি, এই যে লাতিন আমেরিকা বাছাই পর্বের খেলা, এইটা দেখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি এই যে আপনাদের সঙ্গে গল্প শুরু করার পর থেকে আমাকে তো একটু ম্যাচ দেখতে হচ্ছে, বা আর্জেন্টিনার ম্যাচ তো সবসময় দেখতে চাই, দেখিও, কিন্তু এইটা খুব পেইনফুল। ওই যে ফেসবুকে বিভিন্ন লিঙ্কে ঢুকে খেলা দেখি, কোনোটা আরবিতে ধারাভাষ্য দেয়, কোনোটা কি ধারাভাষ্য দেয় বুঝি না। ইংরেজি যদি খুঁজে পাই একটু পরে সেটা নাই হয়ে যায়। আর যে অ্যাপগুলো পাওয়া যায় ওগুলো আমার মোবাইলে কাজ করে না, আমি আবার ল্যাপটপে খেলা দেখি, সব মিলে টিভিতে খেলা দেখার কোনো উপায় নেই। একটা ভজকট অবস্থা, খেলা দেখাটা খুব ক্লান্তিকর একটা ব্যাপার হয়ে গেছে। প্রতিদিন এই বারবার এই লিঙ্কে ঢোকো ওই লিঙ্কে ঢোকো, এটা খুব পেইনফুল। আমাদের সাবকন্টিনেন্টে একটা বৈধ লাতিন আমেরিকান বাছাই পর্বের খেলা দেখার ব্যবস্থা হওয়াটা খুব জরুরি। আমাদের কেন টিভি চ্যানেলগুলো এই প্রয়োজনীয়তা বোধ করে না আমি ঠিক বুঝি না। তারা এত ভিউয়ার যে এই লাতিন বাছাই পর্বের, এটা কেন ফিল করে না আমি বুঝতে পারি না। যাই হোক, টিভির দুশ্চিন্তা টিভি করবে। আমরা একটু আর্জেন্টিনা নিয়ে কথা বলি। প্রথমে অবশ্য লুইস ডিয়াজরে নিয়ে কথা বলা দরকার। এই ছেলে লিভারপুল কেন তারে ছাড়তে চাচ্ছে না। লিভারপুলের হয়ে গত সিজনে তো এমনিতেই দুর্দান্ত খেলছে, তারপরে লিভারপুল এবার দুর্দান্ত দুটা বাইং করলো। একটা বরসিয়া থেকে কিনলো, ছেলেটার নাম ভুলে গেছে মনে, রেকর্ড করে আসলো। তারপরেও তারা বার্সেলোনার কাছে ডিয়াজরে ছাড়তে চাচ্ছে না। ডিয়াজ তো গত 2 সপ্তাহ ধরে আমরা শুনতেছিলাম যে বার্সেলোনা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কিন্তু গত পরশুদিন বোধহয় লিভারপুল জানায় দিচ্ছে যে না, আমরা ডিয়াজরে বেচবো না। অবশ্যই স্টিল নাকি বার্সেলোনা চেষ্টা করতেছে, কিন্তু এই কাড়াকাড়ির অর্থটা কি সেটা আজকে কিন্তু সে বুঝায় দিছে। জাস্ট ওয়ান ম্যান শো। সে যতগুলো অ্যাটাক হয়েছে আর্জেন্টিনার এগেনস্টে, সবগুলোই তো স্রোতের বিপক্ষে অ্যাটাক হয়েছে। খেলছে তো আর্জেন্টিনা, বল পজিশন তাদের ছিল, অ্যাটাক করছে আর্জেন্টিনা। কিন্তু লুই ডিয়াজ অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সে যে গোলটা করলো, এই গোলটা দেখেন, আমি মানে একটু যদি নিরপেক্ষভাবে বলি, এই গোলটা আর্জেন্টিনা ব্রাজিলের কেউ করলে আজকে একদম ফার্স্ট পেজ লিড হয়ে যেত। সে মাঝমাঠ থেকে বল নিয়ে সব মিলে বোধহয় জনা পাচেকরে বিট করলো, করে গোল করলো। শুধু বক্সের মধ্যেই 3টা আর্জেন্টাইন ডিফেন্ডার সে ফেলে দিল, একদম আক্ষরিক করতে ফেলে দিল মনে হলো। কি অসাধারণ গোল, সলো রান করে গোল করলো। এবং এই সলো রান সে এমনি তো তার হাত থেকে 2টা বাঁচাইছে, মানে তার হ্যাট্রিক হওয়ার কথা ছিল তার এই সলো রানগুলোতে। কোটি রোমেরো না থাকলে এক ডিয়াজ আজকে আর্জেন্টিনার খবর করে ফেলতো, তারপরে তো খবর করে ফেলছিল। কিন্তু আর্জেন্টিনার ব্যাপারটা দেখেন, আর্জেন্টিনা কি বলবেন, ম্যাচ আর্জেন্টিনার হাতে, বল পজিশন আর্জেন্টিনার, ম্যাচের 2 সেরা খেলোয়াড় আর্জেন্টিনার, মানে মেসি আর আলমাদা। আলমাদা তো একটা গোল্ডেন বয়, আমরা আর একটা গোল্ডেন বয় পেলাম। এই অসাধারণ ছেলে। এবং এই ছেলে নাকি আজকে দেখতেছিলাম যে তেভেজ ঠিক যে স্ট্রিট থেকে উঠে আসছে, এবং তেভেজের লাইফ স্টোরি যেরকম, মানে ওই স্ট্রিট ফুটবল খেলে উঠে আসা একই রকম এই ছেলে। ওরে নিয়ে আরেকটু খোঁজ খবর নিয়ে ওরে নিয়ে আলাদা করে একটা কন্টেন্ট করব। আর মুখটা এত ইনোসেন্ট। আর্জেন্টিনার এই জেনারেশনের যে বাচ্চাগুলো আসতেছে সবগুলো দেখলে মনে হয় যে মাত্র বাচ্চা বাচ্চা। আলমাদা কিন্তু একটু বয়স, মানে এই মাস্তান তুয়ানোদের সঙ্গে তুলনা করলে একটু বয়স, 24 বছর হয়ে গেছে। সে তো রেগুলার ম্যাচ পায় না, গত কয়েকটা ম্যাচ যা পাচ্ছে সে একাই কাঁপায় দিচ্ছে। লাস্ট ম্যাচটা তো আলভারেজ দিয়ে যে গোলটা করালো, এটা অবিশ্বাস্য প্লে মেকিং, অবিশ্বাস্য একটা থ্রু ছিল। আজকে তো মানে একটা সাইড সে কাঁপায় রাখছে, আর একটা সাইড মেসি কাঁপায় রাখছে। তারপরেও আমি যেটা বলতে চাইছি, ওই যে ইন্ট্রোতে বলছি যে অর্কেস্ট্রার সুর কিন্তু বারবার কেটে যাচ্ছিল।
মানে আর্জেন্টিনার যে ফুটবলটা আমরা 2021 থেকে দেখতেছিলাম, এবং এই যে লাস্ট আমি কি বলবো 2025-এর শুরু পর্যন্ত দেখতেছিলাম, সেই ফুটবলটা ঠিক দেখি নাই। এখন আর্জেন্টিনা কি এই সময় সব সময় বিউটিফুল অ্যাটাকিং ফুটবল খেলছে? না, একদমই না। বরং সেটা খুব কমই খেলছে, পরিমাণে কম খেলছে। মানে নাম্বার অফ গেম যদি আপনি বলেন, বিউটিফুল অ্যাটাকিং ফুটবল আর্জেন্টিনা কম খেলছে। বিশেষত টুর্নামেন্টগুলো আসলে, বিশ্বকাপ, কোপা আসলে বেশিরভাগ সময় আর্জেন্টিনা অনেক বেশি, যেটারে ওই যে আজকাল স্কালোনিতা বলে আর কি, মানে ইফেক্টিভ ফুটবল, ইফেক্টিভ ফুটবল। কিন্তু আর্জেন্টিনার ওই ইফেক্টিভ ফুটবলের মধ্যে একটা অর্কেস্ট্রা থাকে। মানে এইটা লাতিন ফুটবলের একদম বেসিক বৈশিষ্ট্য। যখনই কোনো টিমের মধ্যে, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এই দুটো টিমের মধ্যে আমি যখন এই অর্কেস্ট্রাটা মিসিং দেখি, তখনই আমি একটু ভয় পাই বা আমার একটু মন্দ লাগে যে অর্কেস্ট্রাটা কই। হোক তারা এফেক্টিভ ফুটবল খেলতেছে, হোক তারা সবাই মিলে অ্যাটাকে যাচ্ছে না, হোক তারা ওই সো কল্ড বিউটিফুল ফুটবল খেলতেছে না, মানে খুব বেশি আড়াআড়ি পাসিং অমুক তমুক এগুলো খেলতেছে না, স্টিল ওই জায়গায় একটা অর্কেস্ট্রা থাকে, একটা অর্কেস্ট্রা থাকে। আজকে কয়েকটা ম্যাচ ধরে দেখতেছি এই অর্কেস্ট্রাটা মিসিং। প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে যে ম্যাকালিস্টার মাঠে না থাকাটার একটা প্রভাব পড়তেছে। মানে আর্জেন্টিনার অর্কেস্ট্রা বা লাতিন অর্কেস্ট্রাটা তৈরি হয়তো মিড থেকে। এই মিড হচ্ছে লাতিন অর্কেস্ট্রার প্রাণ। সেটা যোগবনিত বলেন, সাম্বা বলেন, আর এই যে ট্যাঙ্গো বলেন, মানে যেটাই বলেন, লাতিন অর্কেস্ট্রার মূল প্রাণ হচ্ছে মিড। এখন গত বিশ্বকাপে যে মিড নিয়ে স্কালোনি গেছিলেন, ওই মিডটা কার্যত শুরুর দিকে ফেল করলো, কারণ ওখানে একটা ক্রাইসিস ছিল। তার মিডের শুরুতে মানে প্ল্যানে ছিল ওই যে সেলসোল, তারপরে আরো কে কে ছিল, কোরিয়া ছিল, ওরা তো সব ইনজুরি অমুক তমুক সব মিলে এটা যাচ্ছে তাই অবস্থা। পরে যেটা কম্বিনেশন বিশ্বকাপ চলা অবস্থায় সম্ভবত সেকেন্ড ম্যাচে কম্বিনেশনটা দাঁড়ালো এরকম যে এনজো অ্যালেক্সিস ডিপল, এবং সেটাই ফিক্স হয়ে গেল, এবং আলটিমেটলি দেখা গেল এইটা আসলে বর্তমান সময়ের বেস্ট মিডফিল্ডার, বেস্ট মিড। এর চেয়ে ভালো মিড হয় না এই সময় ইন্টারন্যাশনাল ফুটবলে, ক্লাবের কথা বলতেছি না। এবং এই মিডের মধ্যেও যদি আপনি রোল দেখেন, তাহলে ডিপল হচ্ছে মূলত ফিজিক্যাল মিড হিসাবে খেলে, আর বাকি দুজন হচ্ছে ক্রিয়েটিভ, মানে এনজো আর ম্যাকালিস্টার। এখন এই জায়গাটায় মুশকিলটা হলো কি, লাস্ট ম্যাচে তো ম্যাকালিস্টার বা এনজো কেউই ছিল না, আজকেও ম্যাকালিস্টার ছিল না, এনজো ছিল। এনজো আর সুপার ফ্লপ, এনজো আর সুপার ফ্লপ। সে যে তার যে বল ডিস্ট্রিবিউশন, বল থ্রু করা, যে অ্যাবিলিটিগুলোর জন্য খ্যাত সে, এবং যে একটা শৈল্পিক অর্কেস্ট্রা তৈরি করা, বারবার অর্কেস্ট্রা শব্দটা বলতেছি, যে সে আসলে তো বন্ডিংটা তৈরি করবে। ডিপল, তারপরে ম্যাকালিস্টার, সামনে মেসি, আলভারেজ যারা থাকে সবার সঙ্গে তো অর্কেস্ট্রাটা সে তৈরি করবে। এই জিনিসটা একদম ছিল না, ম্যাকালিস্টার নাই ওদিকে, সে এটা পারতেছে না। আর ম্যাকালিস্টারের বদলে যে পারেদেস ছেলেটা খেলছে, ও মূলত ডিপলের আরেকটা ভাষা। ও অনেক বেশি ফিজিক্যাল, কিন্তু খুব ভালো খেলছে। সে দারুণ ডুয়েল ওন করছে, দারুণ বল পাস করছে, অ্যাকুরেসি খুবই ভালো, কিন্তু অর্কেস্ট্রাটা হয় না ওতে, ওতে অর্কেস্ট্রা হয় না। লাতিন যে জেনুইন ব্যাপারটা, ওই ব্যাপারটা ওর মধ্যেও নাই, ডিপলের মধ্যেও নাই। ওরা হচ্ছে অনেক বেশি ফিজিক্যাল, ওরা মাঝমাঠ দখলে রাখবো আমরা। এখান থেকে যদি আরেকটু সামনে আগান, তাহলে একটা বিস্ময়কর ব্যাপার দেখবেন। সেটা হচ্ছে মেসি ট্রাডিশনালি সে তো হচ্ছে রাইট উইঙ্গার, এটা তো ক্লাসিক পরিচয় তার। কিন্তু মেসির রোলটা কেমন থাকে, এটা দীর্ঘকাল ধরে মেসি, আপনি যখন ফরমেশনটা সাজায় কোচ নামায় কাগজে কলমে, আপনি দেখেন সে রাইট সাইডে খেলতেছে, ওয়াইডে খেলতেছে। সে কার্যত কিন্তু ওয়াইডে খুব বেশি থাকে না, সে রাইট সাইড থেকে অ্যাটাক শুরু করে, মূলত ওই যে মাঝখান বরাবর বারবার অ্যাটাক করে, বা রাইট সাইড থেকেও ঢোকে, মানে তার একটা বিস্তীর্ণ এলাকা সে দখল করে নেয়। আবার থিয়াগো আলমাদা, সেও হচ্ছে রাইট উইঙ্গার। এটা একটা ক্রাইসিস হয়েছে মেসির কারণে পুরো আর্জেন্টিনা। আমি দেখি যে নেক্সট জেনারেশন সুপারস্টার যারা উঠে আসতেছে, তাদের বেসিক্যালি প্রায় সবার পরিচয় একই রকম, যে বেসিক্যালি রাইট উইঙ্গার, এবং ওই মাঝখান থেকে অ্যাটাক করতে পছন্দ করে। সামনে একজন স্ট্রাইকার থাকলে তারে নিয়ে পাগল বানায় ফেলাবে। ও আলমাদা, তার রোল একেবারে একই রকম। পরে আলমাদার হয়েছে কি, আলমাদা আসলে এই জেনারেশনের পাওলো দিবালা হয়ে যাচ্ছিল, মানে সেরকম একটা বিপদে সে পড়ে গেছে। মেসি থাকলে তার মাঠে নামাটা খুব কঠিন হয়। এখন পাওলো দিবালা আর মেসির যেটা প্রবলেম ছিল, যে পাওলো দিবালা আর মেসি এক জায়গায় হয়ে যেত বারবার, আর দুজনের প্লেইং রোল এত এক, এত এক, এটা নিয়ে দুজন কথাও বলছে। দিবালা একসময় পরিষ্কার মিডিয়াতে বলছে যে মেসি থাকতে সেই দলে আমার পক্ষে আসলে খেলা সম্ভব না, এবং পরে মেসি এটা অ্যাকনলেজ করছে যে দিবালা এটা
মিথ্যা বলে নাই। আসলে আমাদের প্লেইং স্টাইল এত বেশি এক যে আমাদের পক্ষে একই জায়গায় খেলা খুব কঠিন, একই টিমে খেলা খুবই কঠিন। কারণ ওরা দুজনে এক জায়গায় চলে যায় বারবার। আর দুজনেরই লাগে স্পেস, ওরা স্পেস ক্রিয়েট করতে চায়। সেক্ষেত্রে বারবার একই রকম দুইটা খেলোয়াড় যদি এক জায়গায় চলে আসে, স্পেস থাকে না। সেইখানে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমরা দেখলাম যে ও লেফট উইংয়েও খেলতে পারে। ও লেফট উইংয়েও খেললো আজকে, এবং লেফট উইং থেকে ও ঝড় তৈরি করে ফেললো। মানে বিচ্ছিন্নভাবে, যেহেতু মাঝে একটু জায়গা ছাড়তে হচ্ছে, আলমাদা ঢুকবে না মেসি ঢুকবে, এক জায়গায় না হয়ে যাবে যে দিবালা মেসি প্রবলেম হবে কিনা, এই জন্য ফলে দুজনই একটু ওয়াইডলি যার যার মতো করে ঝড় তুলতেছে। মেসি ওই 8-এর উপরে স্কোর করছে, আলমাদাও 8-এর উপরে স্কোর করছে। কিন্তু ওই যে মাঝে জায়গাটা ছাড়তে গিয়ে দুজনের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন হলো না। আবার মিডেও যেরকম অর্কেস্ট্রা মিসিং, এইরকম ফরওয়ার্ডেও অর্কেস্ট্রা মিসিং। এখানে আরেকটা কারণ হচ্ছে আজকে আলভারেজ খুব ফ্লপ ছিল। আলভারেজ একদমই বুঝতেছিল না এই দুজনকে কিভাবে কানেক্ট করবে। এই কানেক্ট করার দায়িত্বটা তো তার ছিল মূলত, যে আলমাদের পাশ থেকে এই করবে, মানে ওই যে মাঝে যে জায়গাটা ছাড়তেছে দুজন, স্পেসটা একটা ছাড়তেছে, তো ওই ছাড়া জায়গাটা দখল নেওয়া দরকার ছিল আলভারেজের। সেটা জুলিয়ান আলভারেজ একটা একটা ম্যাচ হইতে পারে, সে তো বিউটিফুল প্লেয়ার, সে নেক্সট ম্যাচে নিশ্চয়ই এই জায়গাটা পোষায় নেবে। যাই হোক, এই সমস্যার সমাধান কিভাবে করবে এটা পৃথিবীতে সবচেয়ে যে লোকটা ভালো জানে সেই লোকটাই বেঞ্চে আছে, সেই লোকটাই সাইড লাইনে আছে, স্কালোনি। ফলে সে দ্রুত এটা সমাধান করবে, কিন্তু আমি চাই যে কোনো মূল্যে আলমাদাকে রেখেই সমস্যাটা সমাধান করতে হবে। এত সুন্দর ফুটবল খেলে, এত সুন্দর ফুটবল খেলে, ওকে মিস করা উচিত হবে না, ওকে একটা ম্যাচও মিস করা উচিত হবে না। এখানে আরেকটা সুবিধা আছে, আমাদের একটা সৌভাগ্য আছে, তার হয়তো দিবালা হইতে হবে না, তার জীবনটা হচ্ছে বেটার হবে। কারণ তার তো আর একটা বছর ওয়েট করলেই, যদি সে না দিবালার মতো একই কীর্তি করে, দিবালা যেরকম ওই যে ওয়েট করতে করতে যখন সময় আসলো যে সে চাইলে মেসির পাশে খেলতে পারে, তখন তো ফরমেশনে অনেক চেঞ্জ আসলো, মেসির একটু সরানো হলো, সব মিলে পাওলো দিবালা কিন্তু খেলতে পারতো লাস্ট 2-3 বছর। কিন্তু তখন ইনজুরি আর ফর্মহীনতা মিলে দিবালা ছিটকে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। মাঝে অবশ্য 10 নম্বর জার্সি পরে দুটো ম্যাচ খেললো, দুটো না তিনটে ম্যাচ খেললো, এটা দেখতে ভালো লাগছে। পৃথিবীর সবচেয়ে সম্ভবত জনপ্রিয় ফুটবলার যে খুব বেশি সাফল্য পায় নাই। যাই হোক, দিবালার ভাগ্য আলমাদার হবে না, কারণ আমাদের বয়স কম, মাত্র 24 বছর বয়স, অনেক সময় তার সামনে। মেসি তো আর 1 বছর বড় জোর। তবে আলমাদা, মেসি, আলভারেজ এই সমস্যার সমাধান স্কালোনি খুব দ্রুত করে ফেলবেন। কিন্তু আমি ঠিক জানি না যে স্কালোনির এই পুরো এই যে অপরাজেয় একটা টাইম, এই যে আজকে ম্যাচটাই কিন্তু বিপদ হয়ে যাচ্ছিল। আলমাদা যদি 10 জনের টিম হয়ে যাওয়ার পরেও গোল না করতে পারতো, তাহলে তো আজকে অনেকদিন পরে হারতে হতো। লাস্ট কলম্বিয়ার সঙ্গে ম্যাচটাও হারছিল, সেই ঘটনাটা আবার ঘটতো। এখন ঘটনা হচ্ছে যে মিডে এই ক্রিয়েটিভিটি যদি সে ধরে রাখতে না পারে, এই অর্কেস্ট্রা যদি না থাকে, আমি জানি না ম্যাকঅ্যালিস্টার আর এনজো দুজনই ডাউনফল করলে এইটা কিভাবে সে পোষাবে। মিডে কয়েকটা ছেলে বেঞ্চে থাকে, অল্প বয়সী কয়েকটা ছেলে বেঞ্চে থাকে, কিন্তু এরা, আমি দেখলাম তো গত কিছুদিনে বারবার এদের সবাইয়ের চেষ্টা করা হলো। আপনি যদি পারেদেস আর ডিপল একসঙ্গে মাঠে রাখেন, মিড থেকে ওই অর্কেস্ট্রা পাবেন না, ওরা দারুণ পারফর্ম করবে, অর্কেস্ট্রা পাবেন না, ওই আর্জেন্টাইন ব্যাপারটা থাকবে না, এবং সেক্ষেত্রে ম্যাচের কন্ট্রোল কিন্তু প্রায় ছুটে যাবে, যেটা আজকে বারবার কাউন্টার অ্যাটাকের সময় হয়েছে, ওরা ম্যাচের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। যাই হোক, এই সমস্যা নিশ্চয়ই স্কালোনি সুন্দর সমাধান করতে পারবেন। শেষ পর্যন্ত দারুণ একটা ঘটনা বলে শেষ করি, যে ঘটনাটা খুব দৃষ্টি আকর্ষণ করছে। এনজো খারাপ খেলছে, এনজো একদমই ম্যাচে ছিল না, খারাপ খেলছে, এবং শেষ পর্যন্ত একটা বাজে কাজ করছে। অত উপরে পা তোলা, অত একজন ইন্টারন্যাশনাল ফুটবলার হিসেবে জানে যে যতই বৈধ বল আমার হোক, অত উপরে মাথার কাছে পা তোলা মানে সামান্য টাচ লাগলেই রেড কার্ড হবে। সেই জিনিসটা ওই ছেলেটা সিভিয়ারলি আহত হয়েছে, আহত হয়ে পড়ে রয়েছে। দেখেন, এনজো রেড কার্ড পাইছে, রেড কার্ড পাওয়ার পরে যেটা সবাই করে, ও প্রতিবাদ করছে অমুক তমুক, কিন্তু এনজো মাঠ ছাড়ে নাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি বলতে পারেন যে রেড কার্ড দেখে মাঠ ছাড়ে নাই দেখে কেন ভালো লাগছে? না, ও মাঠ ছাড়ে নাই প্রতিবাদ করে না, ও মাঠে দাঁড়ায় ছিল যতক্ষণ ওই যে ছেলেটা, ওর নাম মনে করতে পারতেছি না, কলম্বিয়ার যে ছেলেটা, ও যতক্ষণ সুস্থ না হয়েছে। মানে ও তো শুরুতে শিভারিং, ও কাঁপতেছিল, থরথর করে ওর প্রত্যেকটা মাসল কাঁপতেছে ওর ওই আঘাতে। ফলে ওরে নিয়ে যে ভয় পাচ্ছিল, খুব শঙ্কিত মুখে ওর দিকে তাকায় দাঁড়ায় ছিল। লাল কার্ড খাইছে, ও জানে বেরোয় যেতে হবে। যখন কিনা ওই ছেলেটা উঠে দাঁড়ালো, ওরে হাত ধরে এনজয় টেনে দাঁড় করালো, দাঁড় করানোর পরে ওরে জড়ায় ধরে দুজনে হাসি মুখে করলো, তারপরে এনজয় আস্তে করে মাঠ থেকে বের হয়ে গেল। এই জিনিসটা বিউটি।
এই জিনিসটা বিউটি। দেখেন কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ আজকে সকালে ঘুম থেকে ওঠার আগেই ভাবছি আজকে আবার মারামারি দেখতে হবে। কলম্বিয়া তো খুব ডার্টি ফিজিক্যাল ফুটবল খেলে। এই নেইমারে মেরে একবার সাইজ করে দিল একদম। নেইমারের তো আমি মনে করি ক্যারিয়ারটা কার্যত কলম্বিয়ানরাই শেষ করছে। মেসিরে লাস্ট কোপায় মেসিরেও কি বিপদে ফেললো। তো যাই হোক কলম্বিয়া কিন্তু আজকে ওই রাফ ফুটবলটা খেলে নাই, বরং আজকে এই দুই দলের ম্যাচে একটা বিউটিফুল জিনিস দেখলাম, এইটাই ফুটবলের সৌন্দর্য। এইটা দেখতেই আর কি ওই যে এত কষ্ট করা ফেসবুকের লিঙ্ক টিঙ্ক খোঁজায় শেষ পর্যন্ত সার্থক হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, আমাদের জন্য অনেক ভালোবাসা।